অর্থাৎ তোমাদের হচ্ছে হলো কলামের যে পার্টটা আছে, কলামের বোধহয় এক্সিয়ালের জন্য ডিজাইনটা দেখানো হয়েছিল, তাই না? তো আমরা আজকে যেটা একটা নতুন টপিক শুরু করব কলামেরই। তো আমরা আগে দেখছিলাম হচ্ছিল যে কিভাবে লং রিইনফোর্সমেন্ট, টাই রিইনফোর্সমেন্ট এগুলো ডিজাইন করে। দেন হচ্ছিল একটা ডিজাইন প্রবলেম দেখলাম যে খুব সিম্পল। আর তারপরে হচ্ছিল আরও একটা ডিজাইন প্রবলেম দেখেছিলাম যেটা হচ্ছিল একটু লোড ক্যালকুলেশন প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমরা এখন থেকে শুরু করব যে কোনো একটা পার্টিকুলার কলামে যদি এক্সিয়াল কম্প্রেশন এবং বেন্ডিং অ্যাট এ টাইম আসে, তখন আসলে কিভাবে আমরা সেটাকে অ্যানালাইসিস করব এবং পরবর্তীতে ডিজাইন করব। সো সেই জিনিসটাই আমাদের আসলে এখন থেকে চিন্তা করতে হবে। সো ফার্স্টে আমরা দেখি যে কী কেসে আসলে কলামের উপরে মোমেন্ট আসতে পারে। সো প্রথম একটা দিকে আসতে পারে যে তোমার সে একটা কলাম যদি আমার এভাবে থাকে, সো এই কলামের উপরে আমাকে এরকম বিম দিতে হয় জেনারেলি। ঠিক আছে, সেটা যদি একটা এক্সটেরিয়র কলাম হয়, তোমরা অলরেডি এক্সটেরিয়র কি ইন্টেরিয়র কি বুঝে আসছো। সো এটা যদি একটা এক্সটেরিয়র কলাম হয়, তাহলে যখন এটার উপরে তোমার লাইভ লোড থাকবে বা যে কোনো টাইপের লোড থাকুক, তখন এই কলামটাতে এক ধরনের বেন্ডিং মোমেন্ট কাজ করে। সো এটা একটা এক্সাম্পল যে কখন মোমেন্ট আসতে পারে। সেকেন্ড একটা কজ হতে পারে যদি আমাদের এখানে উইন্ড লোড অথবা আর্থকোয়াক লোড যাই হোক সেটা যদি আসে, সেই ক্ষেত্রে আমার মোমেন্ট আসতে পারে। আর লাস্ট একটা অংশ আসতে পারে, তোমরা অলরেডি যদি জেনে থাকো, তোমরা কালভার্টের কিছু একটা পড়ছো টুতে, আমার যতদূর মনে আছে, যে অ্যাবাটমেন্ট নামের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্রিজে জেনারেলি থাকে অ্যাবাটমেন্ট। সো অনেক সময় হয় যেটা যে কলামের এখানে এরকম একটা পোর্শন থাকে এবং তার উপরে এসে আসলে বিমটা রেস্ট করে। সো এই যে একটা পার্টিকুলার কেস দেখাচ্ছি, হয়তো এটার সেন্টার আমি ধরে নিলাম এটা। সো এখানে যে লোডটা অ্যাকচুয়ালি আসে বিম থেকে, সেটা কলামের সেন্টারে আসলে থাকে না, থাকে হচ্ছিল একটু দূরে। সো এই যে কতটুকু দূরে থাকতেছে, এই দূরত্বটাকে আমরা জেনারেলি বলি এক্সেন্ট্রিসিটি ই। তো এই যে আর একটা কজ, যে এই ক্ষেত্রে কেউ তোমার হচ্ছে হলো মোমেন্ট আসতে পারে, যেহেতু এক্সেন্ট্রিসিটি দিচ্ছি আমাদের এখানে মোমেন্ট আসতে পারে। এগুলো হলো বেসিক রিজন যে কি কি কারণে আমাদের কলামে এক্সিয়াল ফোর্সের সাথে মোমেন্ট আসতে পারে। তো যখন মোমেন্ট আসে, এক্সিয়াল লোড থাকে, তখন আসলে একটা বিহেভিয়ারটা কিরকম হয়। তো এক্সিয়াল লোডের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের কম্প্রেশন ফেলিওরটাই হচ্ছিল মেজর গভর্নিং ফেলিওর মেকানিজম। তো এই অ্যানিমেশনটা তোমরা একটু দেখো, দেখলে বুঝতে পারবা যে যখন এক্সিয়াল লোড থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম আবার ল্যাটারাল লোড থাকে, এক্সিয়াল লোড এবং ল্যাটারাল লোড, তখন তার ওভারঅল বিহেভিয়ারটা, আমি ফেলিওর সরাসরি বলতে চাচ্ছি না, ওভারঅল বিহেভিয়ারটা কীরকম হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখো যে ফাইনালি যদি আমরা চিন্তা করি একটা স্টেটে এসে, যেটা হচ্ছে যে এই যে পোর্শনটা আছে এটা একটু দেখো কার্ভ হয়ে আছে, তার মানে এখানে কাইন্ড অফ টেনশন কাজ করবে, আর এই সাইডটা হচ্ছিল কম্প্রেশন কাজ করবে। সো একইভাবে এই সাইডটা হচ্ছিল এরকম একটা কম্প্রেশনের মতো কাজ করবে, এদিকে একটা টেনশন কাজ করবে। সো টেনশন কম্প্রেশন এরকম কাজ করার বেসিক রিজনটা হচ্ছিল এরকম একটা মোমেন্ট কাজ করতেছে এখানে, তাই তো? তাহলে এই যে মোমেন্ট কাজ করতেছে, এই মোমেন্টের কারণে এই বেয়ার ফ্রেমটার চারটা পয়েন্টে আসলে তারা ফেল করে যায়। এই যে ফেল করে, এই ফেল করার যে জায়গাটা, এটাকে জেনারেলি আমরা বলি হচ্ছিল প্লাস্টিক হিঞ্জ। এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে একটা দেখো ফিগার দেওয়া আছে, যেখানে এরকম একটা প্লাস্টিক হিঞ্জ ফর্ম করেছে। তো এটাই হচ্ছিল তার আলটিমেটলি যদি মোমেন্ট থাকে এই টাইপের ফেলিওরটা হয়। এখন আমাদের জন্য আসলে আমরা কিভাবে অ্যানালাইসিস করব এবং ডিজাইন করব সেটা ইম্পর্টেন্ট। সো প্রথমেই দেখো যে এখানে একটা কলাম আছে, এই কলামটাতে একটা এক্সিয়াল লোড পি আছে এবং একটা মোমেন্ট আছে এম। সো আমরা যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার সময় আমরা ধরে নিব এটার একটা ইকুইভ্যালেন্ট কলাম
যেখানে এই এক্সিয়াল লোডটা কাজ করবে হচ্ছিল একটা সার্টেন ইকসেন্ট্রিসিটিতে, এবং সেই ইকসেন্ট্রিসিটি ইকুয়াল টু হবে হচ্ছিল মোমেন্ট ডিভাইডেড হচ্ছিল এক্সিয়াল লোড। সো যদি আমরা এইভাবে চিন্তা করতে পারি তাহলে এই দুইটা কলামকে আমরা ইকুইভ্যালেন্ট ধরতে পারবো। সো ইকুইভ্যালেন্ট ধরে বেসিক্যালি আমরা হলো অ্যানালাইসিস করব। তো এটা হচ্ছিল জাস্ট বেসিক আইডিয়া যে কিভাবে আমরা অ্যানালাইসিস করব। সো এরপরে আমাদের যেটা আসলে করতে হবে, এখানে দেখো যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম অফ এ রেক্টেঙ্গুলার কলাম। সো একটা রেক্টেঙ্গুলার কলাম যখন বেন্ডিং মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স দুইটাতেই থাকে, তখন আমরা জেনারেলি তার সেকশনাল যে প্রপার্টিসগুলো আছে সেটা অ্যানালাইসিস করতে হয়, এবং সেটা অ্যানালাইসিস করতে আমাদের একটা কাইন্ড অফ বলতে পারো যে গ্রাফ ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে হলো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। তো এখন আমাদেরকে বুঝতে হবে ফার্স্টে যে এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা কি এবং এটা কম্পোনেন্টগুলো কি কি। ঠিক আছে, আচ্ছা। সো প্রথমেই দেখো যে এটার এক্স এক্সিসে হচ্ছে হলো মোমেন্ট এবং ওয়াই এক্সিসে হচ্ছে হলো এক্সিয়াল লোডের ক্যাপাসিটি। সো আমরা ফার্স্ট এটাকে বলি, এটা হচ্ছে হলো মোমেন্ট আর এটা হচ্ছে হলো এক্সিয়াল ক্যাপাসিটি। আচ্ছা, সো এখানে দেখো যে 5টা পয়েন্ট দিয়ে রাখছি আমরা আপাতত। ফার্স্টে আমি পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি, তারপর ফুল ডায়াগ্রামটা বুঝবো। সো 5টা পয়েন্ট দেওয়া আছে। সো এই টোটাল ডায়াগ্রামটার জন্য আমাদের এটা হচ্ছে হলো রেফারেন্স ফিগার, যে একটা কলাম, তাতে একটা এক্সিয়াল লোড পি দেওয়া আছে এবং তার এক্সেন্ট্রিসিটি হচ্ছে হলো ই। তো ই এর ভ্যালু আসলে আমি গ্র্যাজুয়ালি বাড়াবো। সো ফার্স্ট আমি ধরবো ই ইকুয়াল টু 0, তারপরে গ্র্যাজুয়ালি আমি এক্সেন্ট্রিসিটিটাকে বাড়াতে পারে একটা নির্দিষ্ট ভ্যালুতে যাব। সো তোমাদের কাছে এখন কোশ্চেন আমার সেটা হলো যে এক্সেন্ট্রিসিটি যদি 0 হয় তাহলে এটাকে আমরা কি টাইপের কলাম বলতে পারবো? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যদি এক্সেন্ট্রিসিটি 0 হয় তাহলে এটাকে কি টাইপের কলাম আমরা বলতে পারবো? এক্সেন্ট্রিসিটি 0-র অর্থটা কি? যে একটা কলাম, সেটার সেন্টারে হচ্ছে হলো লোড আসতেছে, তাই না? জি স্যার। 0, তার মানে মোমেন্ট কত হবে? 0। যেহেতু ই 0, তার মানে মোমেন্ট অবশ্যই 0 হবে। তাহলে যখন ই ইকুয়াল টু 0, সেটা বেসিক্যালি কি হবে? এক্সিয়ালি লোডেড, যেটা আমরা অলরেডি পড়ে আসছি যে এক্সিয়ালি লোডেড কলাম। তার মানে যখন কোনো মোমেন্ট থাকবে না, সেই কেসটাকে আসলে এটা বলতেছে ই ইকুয়াল টু 0। তো ই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটি কত, এটা কি আমরা জানি? পড়ে আসছিলাম। এটা হবে 0.85 এফসি প্রাইম ইন্টু এজি প্লাস এফ ওয়াই এস, যেটা তোমরা লাস্ট যখন এটা এফ ওয়াই এস লাস্ট যখন আমরা আসলে এক্সিয়াল লোডের জন্য বিম কলাম ডিজাইন করলাম তখন আমরা এরকম একটা ইকুয়েশন দেখছিলাম। তো সেই ইকুয়েশনে আমাদের আরো দুইটা পার্ট ছিল, একটা হচ্ছিল ফাই আর একটা হচ্ছিল আলফা। তো সেগুলো হচ্ছে হলো স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ডিজাইনের জন্য। আর আমরা এখানে দেখো প্রতিটাকে বলা হচ্ছিল এন, তার মানে এটা হচ্ছিল নমিনাল ক্যাপাসিটি। এটা হচ্ছিল নমিনাল ক্যাপাসিটি, নট ডিজাইন। এটা হচ্ছিল নমিনাল ক্যাপাসিটি। সো এই পি নটটা আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, সো পি নট যদি বের করতে পারি, আমাদের এখন বুঝতে হবে যে এই যে কন্ডিশনটা, যে কন্ডিশনে আমাদের কোনো মোমেন্ট থাকবে না, শুধুমাত্র থাকবে হচ্ছে হলো এক্সিয়াল লোড, সেই এক্সিয়াল লোডে তার বিহেভিয়ারটা আসলে কীরকম। তো তার বিহেভিয়ারটা যদি আমি চিন্তা করতে চাই তাহলে আমি খুব ইজিলি যদি এখানে দেখি যে একটা পিওর এক্সিয়াল
কম্প্রেশন যখন আসবে কোনো একটা কলামে, তখন তার পুরো সেকশনটা, কলামের পুরো সেকশনটা কম্প্রেশন স্ট্রেইন থাকবে। এটা হচ্ছিল কম্প্রেসিভ স্ট্রেইন, কম্প্রেসিভ স্ট্রেইনে থাকবে। তো কম্প্রেসিভ স্ট্রেইনে যখন থাকবে, জেনারেলি কম্প্রেসিভ স্ট্রেইন অফ কংক্রিট হচ্ছিল 0.003। যখন 0.003-তে সে চলে যাবে তখন হচ্ছিল সে ফেল করবে। তার মানে যেখানে নমিনাল ক্যাপাসিটি আমরা পাচ্ছি সেই জায়গাতে কংক্রিটের উপরে তার কম্প্রেসিভ স্ট্রেইন হচ্ছে হলো এপসাইলন সি, যেটা হচ্ছিল 0.003। এটা হচ্ছিল একটা কলাম যদি এক্সিয়ালি লোডেড থাকে তার উপর কতটুকু স্ট্রেইন আসতেছে, এবং এটা হচ্ছিল যেটা বললাম যে কম্প্রেশন স্ট্রেইন। সো এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? তোমাদের রেসপন্স প্রয়োজন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন সেকেন্ড একটা কেস একটু ভালো করে চিন্তা করো, যে তুমি সেম কলামটায়, এই কলামটার এটা হচ্ছিল সেন্টার, আগে আমার ছিল এক্সিয়াল লোড, এখন আমি এক্সিয়াল লোডটাকে দিব একটু হালকা এক্সেন্ট্রিক ভাবে, তার মানে একটা নির্দিষ্ট দূরত্বে দিয়ে দিলাম। এখন যদি এখানে লোডটা অ্যাপ্লাই করি পি, তাহলে এখানে আসলে আমি এটা কিভাবে আসলে কাজ করবে সেটা দেখো, যে এখানে সেন্টারে একটা এক্সিয়াল লোড কাজ করবে, প্লাস যেহেতু আমরা একটা নির্দিষ্ট দূরত্বে দিছি এই লোডটাকে, তাহলে এটার সাথে কি কাজ করবে, একটা মোমেন্টও কাজ করবে। তাহলে এখানে একটা মোমেন্ট কাজ করবে, মোমেন্টের ভ্যালু হচ্ছে হলো পি ইন্টু ই। এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, যদি বুঝো তাহলে আমাকে বলো যে এটা তো একটা কম্প্রেশন ফোর্স, তাহলে এই যে সেকশন আছে পুরোটার উপরে কি আসবে, একটা কম্প্রেশন প্লাস কম্প্রেশন ফাইবারগুলোতে, এক্সট্রিম যে ফাইবারগুলো আছে। এখন এই কলামের ক্ষেত্রে কি হবে বলতে পারবা? রাইট সাইড এবং লেফট সাইডে এক্সেসের টেনশন আসবে, এক্সেসের কম্প্রেশন। কম্প্রেশন আসবে। গুড। আচ্ছা, এখন আমি যদি এই দুইটাকে যোগ করি, ঠিক আছে, যে এখানে কম্প্রেশন আসবে, কম্প্রেশন আসবে, তাহলে যোগ করলে কি হবে, টোটাল কম্প্রেশন, আর এটা কম্প্রেশন আর একদিকে হচ্ছিল টেনশন, তাহলে কি হবে, একটা থেকে একটা মাইনাস হবে না? জি স্যার। একটা টেনসাইল স্ট্রেন আর একটা হলো কম্প্রেসিভ স্ট্রেন। সো এই জিনিসটাই আমাকে এখানে দেখো বলা আছে, যে আমি যদি অল্প একটু এক্সেন্ট্রিসিটি দেই, ই স্মল বলা আছে এখানে, এক্সেন্ট্রিসিটি দিলে তার যে কম্প্রেশন সাইডটা আছে সেটাতে টোটাল কম্প্রেশন স্ট্রেন যখন 0.003 হবে আগের মতোই, তখন কলামটা কি করবে, ফেল করবে, কারণ কনক্রিট এর চেয়ে বেশি স্ট্রেন নিতে পারে না। সো তখন টেনশন সাইডে কি হবে, টেনশন সাইডেও স্ট্রেন হবে, কিন্তু সেটা হবে কি কম্প্রেশন থেকে কম, কারণ কম্প্রেশন স্ট্রেন হবে একটা, তার থেকে মাইনাস হবে হচ্ছিল টেনসাইল স্ট্রেন। সো এটা কিছুটা কমে যাবে আগের থেকে, যেটা 0.003 ছিল তার থেকে কিছুটা কমে যাবে। কিন্তু যদি খুব কম তুমি দাও সেই ক্ষেত্রে স্টিলের যে স্ট্রেনটা হবে সেটাকে আমরা ধরতেছি হচ্ছে হলো তার ইল্ড স্ট্রেনের থেকে কম। যে স্টিল এখানে থাকবে, এখানে তো অবশ্যই একটা স্টিল থাকবে টেনশন সাইডে, এই টেনসাইল স্টিলটা ইল্ডে পৌঁছাবে না, তার চেয়ে কম হবে। এখন প্রশ্ন হচ্ছিল যদি আমি এই এক্সেন্ট্রিসিটিটা আরো বাড়ায় দিই তাহলে কি হবে, কেউ কি বলতে পারবা? এই এক্সেন্ট্রিসিটিটা আমি আরো বাড়ায় দিলাম, সো পরের কেসে আমি ধরো এটা কলামটা, কলামের এখানে এক্সেন্ট্রিসিটিটা আমি আরো বাড়ায় দিলাম, তখন কি হতে পারে আমাকে একটু বলো তোমরা। স্যার স্টিলটা ইল্ড করতে পারে স্যার। স্টিলটা ইল্ড করতে পারে, আচ্ছা ঠিক আছে, গুড। সো এরপরে আমি যদি তার মোমেন্ট বাড়ায় দেই, সো এখানে কম্প্রেশন হবে, কম্প্রেশন হবে, এদিকে রাইট সাইডে টেনশন, সরি কম্প্রেশন হবে, এদিকে হচ্ছে টেনশন হবে। বাট এখন যেহেতু মোমেন্ট বাড়ায় দিছি, মোমেন্ট বাড়ায় দেওয়ার কারণে টেনসাইল স্ট্রেন যেটা আছে সেটা কিন্তু আরো বেড়ে যাবে। তো বেড়ে গেলে একটা সময় যেটা হবে যে কম্প্রেশন স্ট্রেন যতটুকু ছিল পয়েন্ট,
003 সেটার থেকে টেনসাইল স্ট্রেনটা বড় হবে। তার মানে এইদিকে টেনশন চলে আসবে, আগে যেখানে কম্প্রেশন আসতেছিল, আর এইদিকে স্বাভাবিকভাবেই কম্প্রেশন দুইটা যোগ হবে। সো কম্প্রেশন ম্যাক্সিমাম স্ট্রেন হতে হবে হচ্ছিল বা হতে পারবে হচ্ছিল কনক্রিটের স্ট্রেনের সমান। সো একদিকে টেনশন চলে আসলো আর একদিকে কম্প্রেশন চলে আসলো, নীল এবং লাল দুইটা দিয়ে এটা বোঝানো হয়েছে। আচ্ছা, আরো যদি তুমি এক্সেন্ট্রিসিটি বাড়াও একটা নির্দিষ্ট সময়ে, যেটা তুমি অলরেডি বললা যে একটা নির্দিষ্ট সময়ে দেখা যাবে যে এই যে স্ট্রেনটা, এই স্ট্রেনটা ইল্ড স্ট্রেনে চলে গেছে, তার মানে টেনশন তুমি আরো বাড়তেছে। সো এই যে কন্ডিশনটা তখন কি হচ্ছে, টেনশন সাইডের স্টিল হচ্ছে হলো ইল্ড করতেছে, আর কম্প্রেশন সাইডের কনক্রিট হচ্ছে হলো কম্প্রেশন ক্রাশিং এ চলে যাচ্ছে। তো এই যে স্টেটটা আছে, এই স্টেটটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল ব্যালেন্সড কন্ডিশন। এটা একটা ব্যালেন্সড কন্ডিশন বলা হচ্ছে, যে এট দ্য সেম টাইম আমাদের টেনশন ইল্ডে চলে যাবে এবং কনক্রিট হচ্ছে হলো ক্রাশিং এ চলে যাবে। আচ্ছা, এরও পরে যদি তুমি স্ট্রেন বাড়াইতে থাকো, এক্সেন্ট্রিসিটি বাড়াইতে থাকো, তাহলে যেটা দেখা যাবে যে স্টিলের স্ট্রেন আরো বাড়বে, তো সেটা ইল্ডের চেয়ে বড় হয়ে যাবে। কিন্তু কনক্রিট, যেটা আমরা আগেই বললাম যে কনক্রিটের স্ট্রেন 0.003 চেয়ে আর বড় হতে পারবে না অ্যাট ফেলিওর। ঠিক আছে, তো এটাই হচ্ছে হলো মোটামুটি গ্র্যাজুয়ালি আমাদের দেখো একটা কার্ভের মতো আসতেছে। আচ্ছা, ফাইনাল যেটা, সেটা আমি আসি যে এক্সেন্ট্রিসিটি যদি তুমি ইনফিনিটি পরিমাণ দাও তাহলে আসলে কি হবে। এটা হলো সেন্টার, অনেক দূরে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলো পি, তার মানে তার যে এক্সেন্ট্রিসিটিটা আছে এটা টেন্ডস টু ইনফিনিটি, যে ইনফিনিটি পরিমাণ তুমি এক্সেন্ট্রিসিটি দিলা, তো তখন তার বিহেভিয়ারটা আসলে অনেকটা হবে। তার মানে এটার উপরে কি এক্সিয়াল লোডের প্রভাবটা কমে যাবে, পুরোটাই টেনশনে চলে আসবে, এই সাইডটা পুরোটাই টেনশনে চলে আসবে। তো তখন এটা কাজ করবে একটা বিমের মতো। ঠিক আছে, এটাকে আমরা অ্যাসিউম করব একটা বিমের মতো, একটা বিম যেমন পিওর ফ্লেক্সারাল বিহেভ করে সেরকম একটা জিনিস হবে। সো যখন তার ই ইকুয়াল টু ইনফিনিটি হবে তখন আমরা ট্রিট করব তাকে একটা বিম হিসাবে। তার মানে এই এম নটটা, এটা হচ্ছে হলো মোমেন্ট ক্যাপাসিটি অফ বিম। ঠিক আছে, তার মানে একটা কলামে তুমি এক্সিয়াল লোড গ্র্যাজুয়ালি ইকসেন্ট্রিক লোড দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে সেটার মোমেন্ট হচ্ছে হলো মেইন প্যারামিটার হয়ে যাবে, তখন সেটা একটা বিমের মতো কাজ করে। তো এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটাকে আমরা জেনারেলি বলে হচ্ছে হলো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। তো এটার আমরা মোটামুটি ডেভেলপমেন্টটা বুঝতে পারলাম, কিন্তু এটার ফিজিক্যাল মিনিংটা কি সেটা আসলে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো আমি সেটা এখন একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে হলো যে তোমরা আমাকে দুইটা কেস আমি বলতেছি, দুইটা কেসের মধ্যে কি পার্থক্য হতে পারে এটা বলবা। ধরো আমার একটা কেস আসতেছে হচ্ছিল যেটা আমি কনসেন্ট্রিক লোড দিচ্ছি, তার মানে তার হচ্ছিল সেন্টার বরাবর ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর আরেকটা কলাম আছে যেটা হচ্ছিল যে আমি সেন্টার থেকে একটু বাইরের দিকে লোড দিচ্ছি। তোমরা কি বলতে পারবা যে কোনটার আসলে ক্যাপাসিটি বেশি হবে, এক্সিয়াল ক্যাপাসিটি? P1 এবং P2 দুইটাই ফেল লোড, ফেল করার সময় তার লোড কোনটা বেশি হবে কোনটা কম হবে বলা যায়? স্যার P2 এরটা বেশি হবে। P2 এর কি ক্যাপাসিটি বেশি হবে? জি স্যার, তাই কি? যেহেতু ইসেন্ট্রিসিটির কথা চিন্তা করে আমরা বেশি করব, সেফটি প্রোভাইড করব। না, সেফটি প্রোভাইড করার ব্যাপার এখানে না, এখানে আসলে তার আসলে ক্যাপাসিটি কতটুকু। সেফটি পরে, আমরা ফ্যাক্টর অফ সেফটি এখন চিন্তা করতেছি না, কারণ আমরা বারবার বলতে আসতেছি এটা হচ্ছিল নমিনাল ক্যাপাসিটি। তারপরে তার ম্যাটেরিয়াল দিয়ে সে যতটুকু ক্যাপাসিটি নিতে পারে। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছিল নমিনাল ক্যাপাসিটি, এখানে ডিজাইন ক্যাপাসিটি বা ফ্যাক্টর অফ সেফটিটা আসবে না। তো প্রথমে তোমরা চিন্তা করো যে এটা পুরোটা কি করবে, কম্প্রেশনে ফেল করবে, তাই না?
সো এটা হচ্ছে হলো পুরোটাই কম্প্রেশনে ফেল করবে, আর এখানে কি করবে, কম্প্রেশন আসবে, অ্যাট দ্য সেম টাইম কি আসবে, টেনশনও আসবে। সো আমরা জানি যে কনক্রিট এমনি কি হবে, টেনশনে উইক। সো জেনারেলি যেটা হবে এখানে P1টা গ্রেটার হবে, তার মানে যদি কনসেন্ট্রিক্যালি তুমি লোড দাও তাহলে সেটার ক্যাপাসিটিটা তুমি বেশি পাবা, আর যদি এক্সেন্ট্রিসিটি বাড়াইতে থাকো তার ক্যাপাসিটিটা কম পাবা। কি ক্যাপাসিটি? এক্সিয়াল লোড ক্যাপাসিটি। ঠিক আছে, এই জিনিসটাই তোমাকে আসলে এখানে ফিজিক্যালি বোঝানো হচ্ছে। দেখো প্রথম যে পয়েন্টটা আছে, 1 নাম্বার পয়েন্ট P0, এটা হচ্ছে হলো এক্সিয়াল ক্যাপাসিটি, যে আমার যদি একটা কলামে কোনো পরিমাণ ইকসেন্ট্রিসিটি না থাকে বা মোমেন্ট না থাকে তার এক্সিয়াল ক্যাপাসিটি কত। তারপরে বলা হচ্ছে যে এটার মধ্যে যদি আমি কিছু একটা নির্দিষ্ট পরিমাণ মোমেন্ট অ্যাপ্লাই করি, এখন এটার ফিজিক্যাল মিনিংটা বুঝো এই গ্রাফটা, যে আমি একটা মোমেন্ট অ্যাপ্লাই করলাম তাহলে তার কি হবে, ক্যাপাসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, আমি মোমেন্ট আরো বাড়াইতে থাকলাম, তো আমি আরো মোমেন্ট বাড়াইলাম, এক্সেন্ট্রিসিটি বাড়ানোর অর্থ হচ্ছিল তার মোমেন্ট বেড়ে যাওয়া, তাহলে তার এক্সিয়াল লোডের ক্যাপাসিটি কি আরো কমে যাচ্ছে। তো এরকম গ্র্যাজুয়ালি এক্সিয়াল লোড কমতে থাকবে। তো তুমি যদি ইনফিনিটি পর্যন্ত এক্সেন্ট্রিসিটি বাড়াও তখন আর তার এক্সিয়াল লোডের ক্যাপাসিটি থাকবে না, সেটা একটা বিমের মতো আচরণ করবে। তো তার মোমেন্ট ক্যাপাসিটি থাকবে, তার কোনো এক্সিয়াল ক্যাপাসিটি ওরকম থাকবে না। তো এটাই হচ্ছিল এই গ্রাফটার ফিজিক্যাল মিনিং। তো তুমি যদি একটা আরসি কলামের এই বিহেভিয়ারটা জানতে পারো, তুমি ইজিলি কিন্তু বলতে পারবা যে কত মোমেন্ট আসলে নিলে তার এক্সিয়াল লোডের ক্যাপাসিটি কত। আচ্ছা, সো এই যে এখানে লাস্ট কথাটা কি বললেন? বললাম যে একটা আরসি কলামে তুমি যদি ইন্টারাকশন ডায়াগ্রামটা জানো, যে ইন্টারাকশন ডায়াগ্রামটা কেমন হবে দেখতে, তাহলে তুমি বলতে পারবা যে ওই পার্টিকুলার কলামে যদি ধরো কথার কথা যে 10 কিলো নিউটন আর কি ফিট মোমেন্ট আছে, ঠিক আছে, তাহলে তার এক্সিয়াল ক্যাপাসিটি কত হবে, যদি এই গ্রাফটা তোমার কাছে জানা থাকে ইজিলি তুমি পারবা। সো আমি যদি বলি যে এটার মধ্যে সার্টেন অ্যামাউন্টের একটা মোমেন্ট দেওয়া আছে, তুমি ইজিলি বলতে পারবা যে হ্যাঁ এটার ক্যাপাসিটি এত হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এখন আমি গ্র্যাজুয়ালি আবার পুরো জিনিসটা বলতেছি, ভালো করে খেয়াল করো। যে এখানে ফার্স্ট হচ্ছিল পিওর এক্সিয়াল কম্প্রেশন ফেলিয়ার হচ্ছে, তখন তার কম্প্রেসিভ স্ট্রেন হচ্ছিল 0.003। তারপরে আমি কিছুটা ইকসেন্ট্রিসিটি দিলাম তার উপরে। সো ইকসেন্ট্রিসিটি যখন দিবা তখন কম্প্রেশন সাইডে কম্প্রেশন থাকবে স্বাভাবিক, টেনশন সাইড যেটা সেটায় কম্প্রেসিভ স্ট্রেন ধীরে ধীরে কমতে থাকবে, এবং তুমি যদি আরো এক্সেন্ট্রিসিটি দাও তাহলে স্ট্রেনটা একসময় নেগেটিভ হয়ে যাবে, দ্যাটস মিন টেনশনে চলে যাবে। এখন পর্যন্ত এটা কম্প্রেশনে ছিল। তো এইভাবে তুমি গ্র্যাজুয়ালি যদি নিচের দিকে যেতে থাকো, দেখো কম্প্রেশন ফেলিয়ার হবে। তারপরে যেটা 3 নাম্বার পয়েন্ট আমরা বলতেছি হচ্ছিল ব্যালেন্সড কন্ডিশনে ফেলিয়ার। ব্যালেন্সড কন্ডিশনটা কি বোঝাচ্ছে, যে স্টিল হচ্ছিল ইল্ড করবে, পাশাপাশি কনক্রিট হচ্ছিল ক্রাশিং এ চলে যাবে। তো এটা হচ্ছিল তার ব্যালেন্সড কন্ডিশন। এই ব্যালেন্সড কন্ডিশনের পরে আরো যদি আমি এক্সেন্ট্রিসিটি বাড়াই, সেই ক্ষেত্রে আমার একটা সময় দেখা যাবে যে টেনশন সাইডে তার স্ট্রেন যেটা সেটা ইল্ড স্ট্রেনের থেকে, স্টিলের যে ইল্ড স্ট্রেন আছে তার চেয়েও বেড়ে যাচ্ছে। এবং ফাইনালি আমরা যদি একদম চিন্তা করি যে ইনফিনিটি পরিমাণ এক্সেন্ট্রিসিটি দিব, তখন আসলে পিওর ফ্লেক্সারাল ফেলিয়ার হবে, একটা বিমের মতো। তো এখানে দেখার বিষয় যেটা, সেটা হলো যে প্রথমে কম্প্রেশন ফেলিয়ার হচ্ছিল, এক্সিয়াল কম্প্রেশন বা কম্প্রেশন টাইপের ফেলিয়ার। তারপরে একটা সময় আসলো যখন ব্যালেন্স কন্ডিশন বলতেছি, না কম্প্রেশন না টেনশন, দুইটাই সমান সমান। তারপরের দিকে টেনশন ফেলিয়ারটা হচ্ছে, ঠিক আছে। তারপরেও যেটা হচ্ছে সেটা হলো পিওর ফ্লেক্সারাল ফেলিয়ার। তো এটার উপর বেস করে আমরা দুইটা জোনে ভাগ করতে পারি। জোনটা কিরকম, যে আমাদের এই যে ব্যালেন্স কন্ডিশনের যে লাইনটা আছে, এই লাইনের এই দিকে সব হচ্ছিল কম্প্রেশন ফেলিয়ার হবে, আর এই দিকের যে ফেলিয়ার সেটা হচ্ছিল টেনশনে ফেল করবে।
সো আমরা বেসিক্যালি আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই দিকটায় থাকার চেষ্টা করব, কম্প্রেশন ফেলিওর জোনে। ঠিক আছে, টেনশন ফেলিওর জন্য জেনারেলি আমরা যাব না, কারণ লার্জ মোমেন্ট আসলে এই টাইপের ফেলিওর ধরতে হয়। তো আমরা এই টাইপে যাব না, আমরা ইন জেনারেল কম্প্রেশন ফেলিওর জোনেই থাকবো। ঠিক আছে, এখন বলো, আমি হলো এই ছবিটা কিছু সময় ডিসপ্লেতে রাখতেছি, তোমরা হলো একটু দেখো, দেখে তারপরে আমাকে বলো যে কোথাও কনফিউশন আছে কিনা, তারপরে আমি ম্যাথ করাবো। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সো 2 মিনিট দেখো, দেখার পরে আমি বলতেছি বাকি জিনিস। জেনারেল আইডিয়াটা কি বোঝা গেছে? একজন অ্যাটলিস্ট রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের আসলে যেটা করতে হবে, প্রতিটা আরসি কলামের জন্য এরকম ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে, তো এই যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ড্র করতে হলে আমাকে এখন ফোর্সগুলো কত আসবে, কিভাবে আসবে, সেগুলো জানতে হবে। তো আমরা একটা একটা করে দেখি। ফার্স্টে আমাদের আসতেছে হলো যে এক্সিয়াল ফেলিওর। তো এক্সিয়াল ফেলিওর আমরা যেটা অলরেডি বললাম যে এখানে মোমেন্ট জিরো হবে, ইকসেন্ট্রিসিটিও জিরো হবে। আর আমরা যেহেতু এখানে মোমেন্ট নিয়ে কথা বলতেছি, আমরা এর আগে যখন কলাম ডিজাইন করছি, আমরা একটা কলামের সব রিইনফোর্সমেন্ট গুলোকেই বলছি যে রিইনফোর্সমেন্ট, লং রিইনফোর্সমেন্ট। তো যেহেতু আমরা একটা মোমেন্ট নিয়ে কথা বলতেছি, আমরা এক সাইডের রিইনফোর্সমেন্টকে এখন বলতেছি হলো টেনশন স্টিল, আর একদিকের যে রিইনফোর্সমেন্ট আছে সেই রিইনফোর্সমেন্ট গুলোকে বলতেছি কম্প্রেশন স্টিল। যখন এই কলামটা এক্সিয়ালি লোডেড থাকবে, তখন তার ক্যাপাসিটি কি হবে? নমিনাল ক্যাপাসিটি। তো আমি রিপিটেডলি বলতেছি, এটা হলো নমিনাল ক্যাপাসিটি, নট ডিজাইন। সো নমিনাল ক্যাপাসিটি হবে 0.85 এফসি প্রাইম ইন্টু এজি। এজি হলো গ্রস এরিয়া, প্লাস এফওয়াই ইন্টু এস প্রাইম প্লাস এফওয়াই এস। আমরা আগে পড়ছিলাম কিরকম, পি ইকুয়াল টু 0.85 এফসি প্রাইম এসি প্লাস হলো এফওয়াই এএস করছিলাম। তো এখানে দুইটা পার্থক্য, একটা হলো এসি, আমরা জেনারেলি কনক্রিট এরিয়াটা ধরি, গ্রস এরিয়া না ধরে। তো তুমি এটা কনক্রিট এরিয়া আর গ্রস এরিয়া যদি ধরো, টোটাল নমিনাল ক্যাপাসিটিতে খুব বেশি পার্থক্য হয় না, কয়েক কিপের পার্থক্য হয়। সো যখন তুমি কাজ করবা, কাজের সুবিধাটা আমরা জেনারেলি গ্রস এরিয়া চিন্তা করি। ঠিক আছে, আচ্ছা। আর এখানে এফ ওয়াই ইন্টু এস ছিল, এই এসটা ছিল টোটাল রিইনফোর্সমেন্ট, টোটাল রিইনফোর্সমেন্ট। তো আমরা যেহেতু এখানে এখন টেনশন এবং কম্প্রেশন রিইনফোর্সমেন্ট বলতেছি, যার কারণে আমরা এফ ওয়াই ইন্টু কম্প্রেশন স্টিল বলতেছি, এফ ওয়াই ইন্টু টেনশন স্টিল বলতেছি, বাট বেসিক্যালি একই ফর্মুলা, এফ ওয়াই ইন্টু টোটাল এস যদি বলো, বা স্টিল এরিয়া। তো আমাদের যদি এক্সিয়ালি লোডেড কলাম থাকে, আমরা তার ক্যাপাসিটিটা বের করতে পারবো, যেটা আমাদের গ্রাফে প্রথম একটা ছিল যে পি নট কত। পি নটটা হলো আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা আসি যে এই পয়েন্টটা যেটা হলো এম নট। এম নটটা হলো আমরা আগে বলছি যে পিওর বেন্ডিং ক্যাপাসিটি। সো বেন্ডিং ক্যাপাসিটি তোমরা ডাবলি রিইনফোর্সড বিমের ক্যাপাসিটি অলরেডি বের করে আসছো, ঠিক ওইটার মতোই হবে যে আমাদের স্ট্রেস ব্লক, যেটাকে আমরা হুইটনিস স্ট্রেস ব্লক বলি। সো একটা হলো টেনশন স্টিল, এটা হলো টেনশন স্টিল, এটা হলো কম্প্রেশন স্টিল। ঠিক আছে, আর এটা হলো পুরো আমাদের যে কনক্রিটের সেকশন আছে, কনক্রিটের সেকশনটা। তো কনক্রিটের সেকশনের একটা অংশে আমরা জানি যে কনক্রিটের উপরে যে কম্প্রেশন কাজ করে, সেই কম্প্রেশনের স্ট্রেচ কাজ করে, কম্প্রেশন স্ট্রেস।
প্লাস এখানে যেহেতু কম্প্রেশন স্টিল আছে, এই কম্প্রেশন স্টিলের এখানে তোমার কিছুটা কম্প্রেশন আসবে, যেটাকে আমরা এএস প্রাইম এফএস প্রাইম বলতেছি। আর টেনসাইল যে স্টিলটা আছে সেটাতে আসবে হচ্ছিল টেনশন। তো এই টেনশনটাকে আমরা বলতেছি হচ্ছিল এএস ইন্টু এফএস। তো এই যে এএস এফএস এটা আমাদের আসলে অনেকবার বের করতে হবে। সো আমরা যেটা করব, এএস এফএস যেটা, সেটাকে এখন থেকে নাম দিয়ে দিলাম হচ্ছিল যে টেনশন ইন স্টিল। আর এএস প্রাইম এফএস প্রাইম এটাকে আমরা নাম দিব হচ্ছিল সিএস, তার মানে কম্প্রেশন অন স্টিল। আর এই যে লাল রঙের যে অংশটা আছে যেটাতে আমরা বলতেছিলাম যে আমাদের কম্প্রেশন কাজ করবে কনক্রিটের উপরে, সেটার যে রেজাল্টেন্ট ফোর্সটা আছে সেটার রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা বলবো হচ্ছিল সিসি, কম্প্রেশন অন কনক্রিট। এই যে তিনটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই সেকশনের মোমেন্ট ক্যাপাসিটি বের করতে পারবো। এটা তোমরা ডাবলি রিইনফোর্সড বিম যেটা সেটাই কিভাবে হবে, আমরা এই সেকশনের যে সেন্টার আছে সেন্টারের অ্যাবাউটে প্রত্যেকটা ইন্টারনাল ফোর্সের মোমেন্ট নিব। যেমন সিসি যেটাকে বললাম সেটা হলো 0.85 এফসি প্রাইম এ ইন্টু বি, এটা হচ্ছিল সিসি। তাহলে সিসিটা কাজ করতেছে হচ্ছে হলো এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন আছে কনক্রিটের সেটার সেন্টারে। তো এটা হচ্ছিল ফোর্স ইন্টু হচ্ছিল আমাদের কি হবে, মোমেন্ট প্রয়োজন হবে। সো মোমেন্ট কত হবে, এটা হবে হচ্ছিল h/2, দ্যাটস মিন এই কলাম সেন্টার যেটা আছে এটার দূরত্ব h/2 মাইনাস হচ্ছে হলো এখানে কতটুকুতে আসলে সে কাজ করতেছে এই স্ট্রেসটা, সেটা হচ্ছিল এ, তাহলে a/2, h/2 মাইনাস হচ্ছে হলো a/2। আর সিএস কাজ করতেছে কোথায়, সিএস কাজ করতেছে এই জায়গাটায়। তো এটা থেকে সেন্টারের ডিস্টেন্স কত, সেটা হচ্ছে হলো h/2 মাইনাস হচ্ছে হলো কভার ডি প্রাইম। সো আমরা এখান থেকে এটার মোমেন্টটা পাবো। সো এই দুইটা পজিটিভ মোমেন্ট দিবে, আর এটা যেহেতু টেনশন ক্লকওয়াইজ দিবে, এটাকে আমরা নেগেটিভ ধরতেছি। সো নেগেটিভটা হচ্ছে হলো টিএস, টিএস ইন্টু ডিস্টেন্সটা হবে হচ্ছে হলো টোটাল ইফেক্টিভ ডেপথ ডি মাইনাস হচ্ছে হলো h/2, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের মোমেন্ট আর্ম। সো এটা জাস্ট হলো তোমাদের মনে করানোর জন্য, এই জিনিস তোমরা মোটামুটি আগে সবাই পড়ে আসছো, ঠিক আছে। h/2 কোন পোরশনটুকু দেখালেন? h/2 হচ্ছে হলো তোমার এইখান থেকে শুরু করে এই সেন্টার পর্যন্ত h/2, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত h/2। আচ্ছা স্যার, তাহলে h/2 মাইনাস a/2 করলে তো কিছুই থাকে না। h/2 মাইনাস a/2, জি স্যার। এটার কথা বলতেছো? জি স্যার। তোমার হিসাবে কি এটা জিরো আসার কথা? না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? কারণ স্ট্রেস ব্লক তুমি যখন হুইটনি স্ট্রেস ব্লক পড়ে থাকো, যদি মনে থাকে, এটা হচ্ছে হলো একটা সার্টেইন ডিস্টেন্স পর্যন্ত হয়, এটা একদম h/2 পর্যন্ত হয় না, ঠিক আছে। এটা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কাজ করে, এটা আমরা ক্যালকুলেট করব, এখানে জিরো আসবে না, টেনশন করার কিছু নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোমেন্ট কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটার প্রসিডিউর। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আসে যে আমরা যদি ব্যালেন্সড কন্ডিশন চিন্তা করি, ব্যালেন্স কন্ডিশনে আমাদের মেইনলি যেটা ছিল যে আমরা যদি স্ট্রেন ডায়াগ্রাম চিন্তা করি বা স্ট্রেন কম্পেটিবিলিটি চিন্তা করি, আমাদের কম্প্রেশন স্ট্রেন হবে হচ্ছিল 0.003, আর স্টিল যেটা আছে টেনশনের সেটা হবে ইল্ড স্ট্রেন। তো এই দুইটা সমান হওয়ার কথা। তো আমরা এখানে যদি তার স্ট্রেন ডায়াগ্রামটা ড্র করি, যে স্ট্রেন ডায়াগ্রাম, সো স্ট্রেন ডায়াগ্রামে আমরা ইএস ইকুয়াল টু ধরবো হচ্ছিল এপসাইলন ওয়াই, আর এপসাইলন ইউ যেটা কনক্রিটের সেটা হচ্ছিল 0.003। তো এইখানেও কি ওই একই ফোর্সই তো কাজ করবে। যদি আমরা চিন্তা করি যে এখানে টেনশন কাজ করবে
কালারটা একটু চেঞ্জ করে নেই। এখানে টেনশন ফোর্স কাজ করবে টিএস, এখানে কম্প্রেশন কাজ করবে হচ্ছে হলো সিএস, আর এখানে যে স্ট্রেস ব্লক আছে এই স্ট্রেস ব্লকের যে রেজাল্টেন্ট সেটা ছিল হচ্ছে হলো সিসি। তাহলে আমাদের টোটাল ফোর্স হবে এরকম যে কম্প্রেশনের সিসি প্লাস হচ্ছে হলো কম্প্রেশন অন স্টিল মাইনাস হচ্ছে হলো টেনশন অন স্টিল। তাহলে এটাই হচ্ছে হলো যদি ব্যালেন্স কন্ডিশনেও থাকে তার টোটাল ফোর্স কতটুকু কাজ করতেছে এই সেকশনের উপর, বা ক্যাপাসিটি কত, নমিনাল ক্যাপাসিটি সেটা। আর মোমেন্টের ক্যাপাসিটিও একই আমরা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারবো, বাট প্রোভাইডেড এখানে এই যে আমরা এ বলতেছি এখানে যে কতটুকু অংশে আসলে স্ট্রেস কাজ করবে, এই অংশটা কিন্তু আসলে আমাদের চেঞ্জ হবে ব্যালেন্স কন্ডিশনের জন্য বা টেনশন ফেলিওর কম্প্রেশন ফেলিওর জন্য, এই অংশটুকু চেঞ্জ হবে। বাকি সব কিছু দেখো মোটামুটি কনস্ট্যান্ট, ঠিক আছে, শুধু এ যে পোর্শনটা আছে এটাই আসলে চেঞ্জ হবে। আর একটা জিনিস চেঞ্জ হবে সেটা হলো এই যে এফএস প্রাইম বা স্টিলের যে প্রপার্টিস গুলো আছে এটা সবসময় এফ ওয়াই হবে না, এটা কিছু কিছু সময় এফ ওয়াই হবে, কিছু কিছু সময় আমরা ক্যালকুলেট করে বের করব। সেটা যখন ম্যাথ করবা তখন দেখবা এগুলো ভ্যারি করবে, বাট বাকি জিনিসগুলো দেখো এগুলো মোটামুটি কনস্ট্যান্ট। আচ্ছা, তো আমাদের এখন কোশ্চেন হইতে পারে যে এ কিভাবে বের করব বা এই এফএস কিভাবে বের করব। তো আমরা জানি যে আমাদের হুইটনিস স্ট্রেস ব্লকের যে এ যে কম্প্রেশন কতটুকুতে কাজ করে এটা ইকুয়াল টু হচ্ছিল বেটা 1 ইন্টু সিবি। সিবিটা কি? সিবি হচ্ছে হলো আমাদের এই যে এখানে দেখো সি বলা আছে নিউট্রাল এক্সিসের ডিস্টেন্স। নিউট্রাল এক্সিসের যে ডিস্টেন্স সেটা যদি সি হয় তার একটা ফ্র্যাকশন হয় হচ্ছে হলো আমাদের এ। তো জেনারেলি বেটা ভ্যালুটা হচ্ছে না আমরা কত ধরি 0.85, আমরা যদি বিম ডিজাইন মনে থাকে, সো এটার 85% ধরি। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন আসতে পারে যে সি কিভাবে আমি জানবো, বা যে কত দূর পর্যন্ত হচ্ছে না আমার নিউট্রাল এক্সিস কাজ করবে এটা কিভাবে জানবো। সো নিউট্রাল এক্সিস আমাদের ডিপেন্ড করবে হচ্ছে হলো স্ট্রেস এবং স্ট্রেইনের উপরে। সো আমরা যেহেতু স্ট্রেইন কম্পেটিবিলিটি এখানে জানি, আমরা এগুলোকে সিমিলার ট্রায়াঙ্গেল হিসাবে চিন্তা করতে পারি, ঠিক আছে। তো সিমিলার ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি আমরা সি কিভাবে বের করব দেখি। যে এই যে এদিকের ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা যদি আমি চিন্তা করি এটার হাইট হচ্ছে হলো অ্যাপসাইলন ইউ আর বেস হচ্ছে হলো সি, আর এইদিকের এটা হচ্ছে হলো অ্যাপসাইলন এস যেটাকে আমরা অ্যাপসাইলন ওয়াই বলতেছি কারণ যেহেতু এটা ইল্ডে চলে যাবে, সো এটা ওয়াই ডিভাইডেড তার বেস কত হবে। সো বেসটা কত হবে বলতে পারবা তোমরা? h minus c এইচ মাইনাস c। আচ্ছা, দেখো ভালো করে দেখে বলো, এইচ মাইনাস সি হবে? এইচ মাইনাস সি হবে না। আচ্ছা, কারণ হচ্ছে হলো সরি h minus d স্যার। হ্যাঁ, এইচ মাইনাস ডি না, আমাদের স্টিল কোথায় এখানে না? জি স্যার। তাহলে ডি মাইনাস সি হবে, ডি Sorry, মাইনাস সি। তো এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে তুমি ইজিলি এখান থেকে যেটা পাবা, আমি আর সিম্পলিফাই না করি, সি ইকুয়াল টু যে ইকুয়েশনটা দেওয়া আছে ডি ইন্টু অ্যাপসাইলন ওয়াই ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। সো এগুলো মুখস্থ করার দরকার নাই, আমরা ডায়াগ্রাম দেখে দেখে ইজিলি সিম্পলিফাই করতে পারবো, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনগুলো আছে এই ইকুয়েশনগুলো আমাদের লাগবে যদি আমরা একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য, সেটা ব্যালেন্স কন্ডিশন হোক বা টেনশন হোক, আমাদের ফোর্স কত এবং মোমেন্ট কত এটা জানার জন্য আমাদের এইগুলো লাগবে। তো এইটা তোমাদের ভালো করে দেখতে হবে যে কোনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, যেহেতু এক সেমিস্টার আগে পড়ে আসছো তোমরা। সো এটা আমরা ব্যালেন্সড কন্ডিশনে গেলাম। এখন যদি স্যার h by 2 minus a by 2 আরেকবার স্যার বলো, h by 2 minus a by 2 is equal to half হওয়ার কথা না? একটু আস্তে বলো। হ্যাঁ, আরেকবার বলো। হ্যাঁ তুমি স্যার বলো। h by 2 minus a by 2 is equal to কথা আপনার ওই ডায়াগ্রামটা অনুযায়ী। এইচ বাই টু মাইনাস হচ্ছিল এ বাই টু, এটা ডায়াগ্রামের অনুযায়ী কতটুকু হবে সেটা minus a by 2। ঠিক আছে।
সো সেটা হওয়ার আমার কথা না? এখানে, হ্যাঁ এটা হলো তোমার সি, তো এটা তাই না, তার 85% কি হবে তাহলে, এ হবে। জি স্যার। তাহলে তুমি এখন নিজে চিন্তা করো কতটুকু হবে। এটা হলো তাহলে আমার এ, এটা তো স্ট্রেন ডায়াগ্রাম, এই কারণে ওইটা দেওয়া নাই। সো এটা যদি h/2 হয় সেন্টার বরাবর, এটা আরেকটু এদিকে হবে, এ একদম সমান হয়ে গেছে, এটা সেন্টারটা হবে আরেকটু এদিকে, ঠিক আছে। সো এখানে স্যার h/2 বুঝতে পারছি। হবে, আর এদিকে তোমার এ যতটুকু আছে সেটার অর্ধেক হবে, ঠিক আছে, a/2 জি a/2, স্যার বুঝতে পারছি। ঠিক আছে। তো এটা আমাদের মোমেন্ট এবং ফোর্স বের করার যে ফর্মুলাগুলো, এগুলো তোমরা সবই জানো, জাস্ট আরেকবার রিভাইজ মনে করতে হবে, কারণ অনেক হয়তো ভুলে যাচ্ছ। সো একইভাবে আমাদের যদি কম্প্রেশন ফেলিওর হয় বা টেনশন ফেলিওর হয়, আমরা যেটা করতে পারবো, আমরা এই যে স্ট্রেস ব্লকগুলো ইউজ করব। তো স্ট্রেস ব্লকে আরো কিছু জিনিস আছে, যেমন এই যে এ ইকুয়াল টু, যেটা তোমরা বারবার জিজ্ঞেস করতেছো যে এ কি, এ হলো β1 ইন্টু সি, এইটা ফর্মুলা আছে। তারপরে কনক্রিটের কম্প্রেসিভ সিসি, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি, আমি জাস্ট এখানে সামারাইজ করে রাখছি। সো কম্প্রেসিভ রেজাল্টেন্ট ফোর্স কত, টিএস কত, সিএস কত, বা টেনশন স্টিলের জন্য এই ফর্মুলাটা কি, বা কম্প্রেশন স্টিলের জন্য এই ফর্মুলাটা কি, এগুলো তোমরা মোটামুটি ডিরাইভ আগে করে আসছো, বা এখনো স্ট্রেন কম্প্যাটিবিলিটি থেকে ইজিলি বের করতে পারবে। আর ফাইনালি আমাদের যেটা করতে হবে, এফএস যখন বের করব, মানে স্টিলের উপরে স্ট্রেস কত, স্ট্রেস ইকুয়াল টু আমরা জানি যে মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেন। সো বোধ ক্ষেত্রে একই ক্ষেত্রে হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং স্ট্রেন যদি জানি তাহলে আমরা ইজিলি করতে পারবো। সো এটাও আমরা পরবর্তীতে দেখব যেটা কিভাবে করতে হয়, ঠিক আছে। এটা ইউ হবে, এটা ভুলে এস আসছে। সো এই যে স্ট্রেসটা, স্ট্রেস ভ্যালু কখনোই ইল্ড স্ট্রেসের থেকে বেশি হতে পারে না, অবশ্যই ইল্ড স্ট্রেসের সমান অথবা তার ছোট হতে হয়। কারণ আমরা যখন ইউএসডি ডিজাইন করি, আমরা ধরে নেই যে আমাদের স্টিলটা ইল্ড পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, আমরা কখনো ধরি না যে সেটা আলটিমেটে যাবে। তো আমরা স্ট্রেস যত বেশি হোক না কেন, যখন আমরা ক্যাপাসিটি ক্যালকুলেট করব, তখন তার স্ট্রেস কখনোই আমরা এফ ওয়াই এর চেয়ে বেশি ধরবো না। তো এগুলা হলো মোটামুটি আমাদের কন্ডিশন, যে কি কি কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখন এই যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই এখানে বললাম তোমাদেরকে, এগুলো আসলে আমাদেরকে ম্যাথ করতে হবে। তো ম্যাথ করার আগে, আজকে খুব সম্ভবত সময় প্রায় শেষ, তোমাদের নেক্সট ক্লাস কবে, কালকে না? আমি এই ক্লাস লেকচার অলরেডি তোমাদের ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, সবাই এই 21 নাম্বার পেজ পর্যন্ত খুব ভালো করে দেখে আসবা, যাতে কালকে ম্যাথ করার সময় কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা তো বিমকে টেনশনে ফেল করাই না, বিমকে টেনশনে ফিল করো, হ্যাঁ। স্যার কলাম কি কম্প্রেশনে ফেল করানো হয়? হ্যাঁ কলামকে, কম্প্রেশনের জন্য হ্যাঁ কলামকে জেনারেলি আমরা কম্প্রেশনে ফেল করাবো, কারণ এটা গ্র্যাভিটি লোড নেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব এটা কম্প্রেশন ফেলিওর রেঞ্জে রাখার জন্য। স্যার কম্প্রেশনে তো তাহলে সাডেন ফেলিওর হয়। কম্প্রেশনে কিন্তু কলাম ফেলিওর যেটা আছে, ঠিক আছে, তুমি যা বলছো এটা ঠিকই আছে, কম্প্রেশন ফেলিওরটা খুব সাডেন হয়। ভালো কোশ্চেন, আমি একটু ব্যাক করি তাহলে পিছনে। সো যেহেতু সাডেন ফেলিওর হয়, সেটার জন্য কিন্তু আমরা একটা ইনিশিয়েটিভ আগেই নিয়ে রাখছি। আমি বারবার বলতেছিলাম ওখানে যে এটা নমিনাল ক্যাপাসিটি, তাই না? যেহেতু এটা নমিনাল ক্যাপাসিটি এবং আমরা জানি যে কনক্রিটের ফেলিওরটা কম্প্রেশনে খুব সাডেন হবে, আমরা কিন্তু সেখানে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর 65 রাখছি, 0.65, যেখানে বিমের ক্ষেত্রে 0.9, তাই না? তার মানে তার নমিনাল ক্যাপাসিটি যা আসে পিএন, সেটার সাথে আমরা 0.65 মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে দেন আমরা কি করি, তার ক্যাপাসিটিটা চিন্তা করি। ইভেন এই 0.65 না, আমরা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ইকসেন্ট্রিসিটি ফ্যাক্টর, দ্যাটস মিন 0.85, সরি 0.80 আর একটা মাল্টিপ্লাই করতেছি। আমরা কিন্তু এনাফ প্রিকশন নিচ্ছি কলামের ব্যাপারে, যেটা বিমের ক্ষেত্রে আমরা কম ধরতেছি। তো তুমি যে এই কথাটা বলতেছো যে কম্প্রেশন আমরা ফেল করাচ্ছি, হ্যাঁ জিনিসটা ঠিক যে তুমি ব্রিটেল ফেলিয়ারের দিকে যাচ্ছ, কিন্তু তার স্ট্রেন্থ তো তুমি অনেক কম ধরতেছো,
এটাই হচ্ছিল তার জন্য সেফটি ফ্যাক্টর। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো ভালো কোশ্চেন করছো, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম। বুঝি নাই। স্যার আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি, লিংকটা একবার দেওয়া যাবে স্যার? হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখনই। আমি